21 কেজি গরুর দুধ, 21 কেজি মিষ্টি, 21 কেজি কলা আর একটা কালো পাঠা ওই পানির মধ্যে ওই জায়গায় দিবি। দিলিভারে মিরাজকে তোরা পাবি। ওই যে 5টা জিন, এই জিনটার সাথে জিনদের সর্দারও ভিতরে আটকা পড়ে আছে। এখন টোটাল 5টার সাথে 6টা আলো জ্বলতেছে। 5টা হচ্ছে আপনার সবুজ আলো আর একটা আলো লাল আলো। এই লালটাই হলো জিনদের সর্দার। যখনই বলছে কেন তুই ঘাস খাস কেন, তখন নিচ থেকে ওরা ছোট ভাই ওনার দিকে তাকায় দেখে যে ওনার ছোট ভাই না, এটা এক ধরনের এমন একটা জন্তু যার আসলে চোখ নাই, একটা চোখও নাই, কিন্তু জিভা আছে। সেই জিভা মুখ থেকে একটা জিভা বড় হয়েছে, সেই মুখটা তার দিকে তাকিয়ে হাসতেছে। ওই ছেলেকে নদীর পাড়ে নিয়ে আসবি, আমাকে খাইতে দিবি। অনেক দিন কচি মানুষের মাংস খাই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো দুটি ভয়ঙ্কর রকমের ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি, আপনাদের সবার প্রিয় আরজে নীল। বন্ধুরা, আজকে দুটি ঘটনাই আপনারা শুনবেন, কেননা দুটি ঘটনাই ভয়ঙ্কর রকমের ভৌতিক ঘটনা হতে চলেছে, যা শুনে আপনাদের ভিতরে এক ধরনের ভৌতিক পরিবেশ এবং ভয়ের সৃষ্টি হবে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, প্রথম ঘটনাটা আমরা সংগ্রহ করেছি, মানে আমাদের টিম প্রথম ঘটনা সংগ্রহ করেছে রফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। তো এই প্রথম ঘটনাটা ঘটে হচ্ছে রফিকুল ইসলাম ভাইয়ের মামাতো ভাইয়ের সাথে, এবং ওনার মামাতো ভাইয়ের নাম হচ্ছে মিরাজ ওনার নাম, এবং মিরাজের বাসা হচ্ছে আপনার রংপুর পীরগঞ্জে। তো বন্ধুরা, রফিকুল ইসলাম ভাই আমাদের টিমকে যেভাবে ঘটনাটা বলেছে আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। মিরাজের বয়স ছিল সেই সময় আনুমানিক 10 থেকে 11 বছর বয়সের একটা বালক ছিল, খুবই ছোট। মিরাজ খুবই অভাবী পরিবারের একটা সন্তান। তার বাবা ছোটবেলা থেকেই মেন্টালি সিক। তার বাবার সাথে কিছু ভয়ঙ্কর ভৌতিক ঘটনা এর আগে ছোটবেলা থেকেই ঘটতো কম বেশি। তো এখন সেই সব ঘটনার রেস ধরে মুখে শোনা যাইতো যে তার বাবার সাথে এক ধরনের দুষ্ট জিন বসবাস করে। তো সেই জিন এখন থাকার কারণে তার বাবা খুবই অসুস্থ হয়ে যায়, এবং তার বাবা মেন্টালি ভাবে সিক হয়ে যায়, যাকে বাংলায় বলা হচ্ছে পাগল। তো এই মিরাজের পরিবারে ছিল ওনার বাবা, ওনার মা, আর উনি ছিল, এবং ওনার 7-8 বছরের একটা ছোট ভাই ছিল। তো আসলে পরিবারটা খুবই অভাবে একটা পরিবার, এবং ওনার দাদাও ছিল। তো ওনার দাদাও বৃদ্ধ, পারিবারিক অবস্থা ভালো না, জমি জমা নাই। তো খুবই অভাব অনাটনের মাধ্যমেই তাদের জীবন জীবিকা চলতো। তো মিরাজ আসলে পড়াশোনা করার সুযোগ পায় নাই, এত অশান্তি পরিবারে, যেমন নুন আনতেই পান্তা ফুরায়, সেখানে পড়াশোনা করাটা যেমন বিলাসিতা। তো তিনি ছোটোবেলা থেকেই তিনি ভাবতেন কিভাবে কিছু টাকা ইনকাম করা যায়, যেটা দিয়ে আমি পরিবারকে সাপোর্ট করতে পারি। তো তিনি ছোট মানুষ কাজ করতে যায় বিভিন্ন জায়গায়, যে বলে আমাকে কাজ দেন। যে সকল কৃষক জমিতে কাজ করে ওদের কাছে যায়, যে বলে যে আমাকে নেন আপনাদের সাথে। কিন্তু তারা বলে যে বাবা তুই কি কাজ করবি, তুই ছোট মানুষ, তোকে তো মালিক কাজে নেবে না, আর তোকে তো টাকাও দিবে না, আমরা কি করব। তো বিভিন্ন জায়গায় যায়, ধান কাটতে যায়, পারে না, তো ছোট মানুষ না। বিভিন্ন মাটি কাটতে যায় কোদাল দিয়ে, সেটাও তো পারে না। তো যেখানে যায় সেখান থেকে মানুষ ওকে তাড়িয়ে দেয়, যে বাবা তুই ছোট মানুষ, পারবি না। তো তিনি চেষ্টা আছে যে কিভাবে ইনকাম করা যায়। তো ইতিমধ্যে গ্রামের উত্তর পাড়ায় একজন ব্যক্তি ছিলেন, ওনার নাম হচ্ছে খাইরুল ভাই। এই খাইরুল ভাই মোটামুটি ওই এলাকার মধ্যে হচ্ছে আপনার একটা ধরনের ধনী ব্যক্তি। ওনার মোটামুটি ধনী ব্যক্তি, ওনার বেশ জমি জমা আছে, এক ধরনের গেরস্ত বলা যায় আর কি। মোটামুটি আপনার ধরেন বেশ কিছু জমি জমা আছে। তো উনি চাষাবাদ করতেন হচ্ছে আপনার মেইনলি চাষাবাদ করতে হচ্ছে গম। ওনার যে জমি ছিল সেই জমির ম্যাক্সিমাম জায়গায় তিনি গম চাষ করতেন, কিছু জায়গায় ভুট্টা চাষ করতেন, আলু চাষ করতেন, এইভাবে তিনি চাষাবাদ করতেন। তো ওনার যে জমি, এই জমির 50% জমি ছিল আপনার ওই উত্তর পাড়ার পাশেই একটা গোরস্থান আছে। এই গোরস্থানের নিচে ছিল 5 থেকে 6 বিঘার একটা এরিয়া। পুরো জায়গাটাই তার, যেহেতু বড় একটা এরিয়া, তিনি ওই এক এরিয়ার মধ্যে গম চাষটা করতেন, এবং ওই জায়গায় গমটা ভালো হয়, এই জন্যই তিনি গমটা চাষ করতেন। আর ওই 5-6 বিঘার যে এরিয়া বললাম, ওই এরিয়ার ডান পাশে ছিল একটা গোরস্থান, এবং বাম পাশে ছিল হচ্ছে আপনার ভয়ঙ্কর রকমের একটা জঙ্গল। জঙ্গলটা অনেক বড়, মানে বাঁশ বাগান, তারপরে অনেক অনেক গাছ আশেপাশে, এবং এই বাগানের ঠিক পরেই একটা নদী। এই যে খায়রুল ভাইয়ের কথা বলতেছি, এই খায়রুল তিনি তো ওইখানে গম লাগায়। তো গম লাগায়, একদিন গমটা দেখার জন্য যায় সেখানে। গমটা মোটামুটি আপনার থোর আসে,
হ্যাঁ, গমের কেবলমাত্র থোড় আসছে, যার কারণে তার মাঝে মাঝে তিনি গম দেখতে যায় যে গরু ছাগল খাইছে কিনা বা আশেপাশে পরিবেশ কেমন। মানুষ তো আসলে ওই ছাগল টাগল এগুলা ওখানে আবার রেখে দিয়ে আসে, তো এরা আবার যায় ওই আপনার গমটা খেয়ে ফেলে। তো যায় যা দেখে যে জমির কোনায় এক পাশে খাওয়া, মানে গরু খাইলে যেমন হয় আর কি, গম যদি গরু খায় তাহলে মোথাটা নিচে থাকে। তো দেখেই বোঝা যাচ্ছে গরু অথবা ছাগল বেশ কিছু জায়গা খেয়ে ফেলছে। ওনার মাথা খুবই খারাপ হয়ে যায় যে এত টাকা পয়সা খরচ করে কামলা টামলা নিয়ে আমি গমটা গাড়ছি, আর এই জমিতে গমটাই ভালো হয়, আর সেই গম যদি এইভাবে খেয়ে ফেলে গরু ছাগল, তাহলে তো আসলে প্রফিট করতে পারবে না সে। তখন তিনি ওইখান থেকে ওর বাসায় চলে যায়, সরাসরি বাসায় যায়। বাসায় যেয়ে তোমাদের পরিবর্তিত অবস্থা, আমি শুনলাম যে তোমার ছেলে নাকি কাজ টাজ খুঁজতেছে। তো ওনার মা বলে, কই না তো, আমি তো জানি না, আমার ছেলে তো ছোট মানুষ, ও কাজ খুঁজবে কেন? তখন মিরাজ পাশেই ছিল, তখন বললো যে হ্যাঁ কাকা, আমি তো আসলে কাজ করতে চাই, কিন্তু আমি তো গেছিলাম বিভিন্ন জায়গায়, ধান কাটার ওইখানে গেছিলাম, মাটি কাটতেছে ওখানে গেছিলাম, আমার তো কেউ নেয় না। আমি যদি কয়টা টাকা ইনকাম করতে পারলে আমার তো ভালো হয়। তো বলে ঠিক আছে মিরাজ, তুই কালকে তাহলে সকাল সকাল যাস আমার বাড়ি সকাল সকাল যাস, খাওয়া দাওয়া আমার ওইখানেই করবি সকালে, আর তোকে আমি নিয়ে কি কি করা লাগে ওইগুলো আমি তোকে দেখাই দেবো। তো বলে ঠিক আছে কাকা, আমি যাবো না। সকালবেলা যথারীতি যাওয়ার পর তো ওনার চাচার বাড়িতে ভাত টাত খায়। তখন ওনার চাচার সাথে করে নিয়ে যায়, ওনার জমি চিনাই দেয় যে এই আমার জমি, 5-6 বিঘা জমি, তো এইখানে যে গমটা লাগাইছি, সমস্যা হইলে যে গরু ছাগল এসে খায়, এই দেখ এখানে খেয়ে কি করছে। তোর কাজটা হলো তুই এইখানে বসে থাকবি কি দাঁড়ায় থাকবি সেটা তোর ব্যাপার, তুই দেখবি যে এখানে যেন কোনো গরু ছাগল বা হাঁস মুরগি যাই আসুক এখানে যেন লাগতে না পারে, এটা তুই দেখবি, তোর কাজই এটা, আর কোনো কাজ নেই। বলে ঠিক আছে, সমস্যা নাই। এইটা কোনো কাজ হলো না, এটা কোনো ব্যাপার, আমি তো আরো এর চেয়ে বড় বড় কাজ করছি কাকা। তো কাকা বলছে বড় কাজ তোর করার দরকার নাই, তোর যেটা দিলাম এইটা কর। তো ওই দিন মোটামুটিভাবে সে ওখানে থাকে, যে ওই দিনে আসলে কোনো গরু বা ছাগল কোনো কিছুই আসে না। তো যথারীতি তিনি ওই সন্ধ্যার দিকে যায় খাওয়ার জন্য, খেয়ে বাড়ি আসবে। তখন ওর কাকা বলে, কি রে, আজ গরু ছাগল কোনো কিছু আসছিল নাকি? তো বলে কাকা, আজকে আমি প্রথম দিন তো কোনো গরুও দেখলাম না, ছাগলও দেখলাম না, হাঁসও না, মুরগিও নাই, তা আমি তো ওইখানে সারাদিন বসেই ছিলাম। আসবে আসবে, হয়তো তোর দেখে ওই যে যারা গরু ছাগল এখানে ছাড়ে দিয়ে যায় ওরা হয়তো ছাড়ে নাই, তুই কালকে সকালবেলা আবার আসবি, বুঝছিস? কাল সকালে আসবি, সকাল সকালে যায় ওখানে বসে থাকবি। বলো ঠিক আছে, আমি আসবো না। তো যথারীতি পরের দিন আবার যাই, যে সকালবেলা ওনার বাড়িতে খায়, ওনার কাকার বাড়িতে খায় দিয়ে দুপুরের জন্য ভাত পানি এগুলো রেডি করে নিয়ে জমিতে চলে আসে, এবং হাতে একটা ছাতা নিয়ে ওখানে চলে আসে। তারপরে এখানে বসে ওই যে পাহারা দিতে শুরু করে। তো পাহারা দিতে শুরু করে এর মতো অবস্থায় তিনি দেখতে পায় যে দুইটা গরু ওই জঙ্গল থেকে আস্তে আস্তে বের হলো, এবং গরুগুলোর সাইজটা মোটামুটি আপনার দেশি গরু, কিন্তু দেশি গরুর চাইতে বড়, এবং সাইজটা খুবই নাদুস নুদুস। দেখতে মনে হচ্ছে গরুর মতোই, কিন্তু আবার মনে হয় যে না, এটা গরুর চাইতে অন্য কোনো ধরনের প্রাণী হবে। তো তিনি ছোট মানুষ, অতটা খেয়াল করে না, কিন্তু গরুই ভাবে। তিনি দেখতেছে জঙ্গল থেকে বের হলো দুটি গরু, আর গরুটা সোজা ওই ক্ষেতের কাছে আসলো। হ্যাঁ, ক্ষেতের কাছে এসে গম খাওয়া শুরু করে দিচ্ছে। তিনি তার তো কাজ পেয়ে গেছে, যে তার কাজ তো গরু তাড়ানো। তখন ওইখান থেকে তিনি বলে হেই হেই এইভাবে ধমক দেয়। তো গরু যায় না, তো পাশে ছোট মানুষ, পাশে ওই যে আপনার ইট পাটকেল ছিল, এটাতে ঢেল দেয়। তো ঢেল দেয়, একটা ঢেল ওই গরুর পায়ের কাছে পড়ে, তখন গরু দুটো ঘুরে আবার ওই জঙ্গলের দিকে চলে যায়, জঙ্গলের উপরের দিকে উঠে চলে যায়। তো ছোট মানুষ অত খেয়াল করে না যে কি ব্যাপার, জঙ্গল থেকে গরু বের হলো কেন, আর এটা কারই বা গরু, আর গরুই বা জঙ্গল থেকে বের হবে কেন, এসব বিষয় তার অতটা মাথার মধ্যে ঢোকেই নেই। তিনি ভাবছে যে স্বাভাবিক গরু আসছিল, আমি তাড়াই দিছি, ব্যাস এতটুকুই। তো সারাদিন দেখার পর পরের দিনও সারাদিন দেখে, সেই দিন আবার গরু আসে না। ঠিক আছে, সেই দিন আবার গরু আসে না। তো সব ঠিকঠাক ইতিমধ্যে এইভাবে চলতেছে, এগুলো কিন্তু চলতেছে, দিনের পর দিন চলতেছে। তো মোটামুটি জমি ভালোই। এর মাঝে মাঝে ওনার কাকা যায় দেখতে, যা দেখে যে হ্যাঁ ঠিক আছে, ছেলে তো ভালো কাজ করতেছে, কোনো গম আর খাওয়া নাই। 3-4 দিন পর হঠাৎ করে সকালবেলা মিরাজ খাওয়া দাওয়ার পর যখন জমিতে যায় দেখে যে জমির এক পাশে নতুন করে গম খাওয়া। তো তিনি তো ভয় পেয়ে যায়, আরে আমি কালকে সারা দিন পাহারা দিলাম, গরু ছাগল তো কোনো আসে না, তাহলে এইটা খাইলো কে? আর এত সকালবেলা আমি আসছি, যে সূর্য ওঠার একটু পরে সে চলে আসছি, এত সকালে তো গরু ছাগল কেউ ছাড়ি দেয় না, তাহলে এই সময়টা খাইলো কে?
তখন সে ভয় পেয়ে যায়। তিনি দেখলো যে আমি তাড়াতাড়ি কাকার কাছে যা কাকাকে বলি, না হলে কাকা যদি দেখে আমাকে কবে যে তুই কি কাজ করিস, তুই থাকা অবস্থায় কীভাবে খাই। কিন্তু উনি ওনার কাকার কাছে যায় যে বল কাকা এই কাহিনী, কাল তো আমি সন্ধ্যার দিকে চলে আসছি আপনার এখানে, আর আজকে তো অনেক সকালে গেছি, আর এর ভিতরে তো আমি কোনো গরু ছাগল খাওয়া দেখি নাই। আজ সকালে যা দেখি যে এই অবস্থা, জমির একদম 10-12 হাত পর্যন্ত খেয়ে শেষ করছে কিছু একটা। ওনার কাকা বলে কি বলিস, চল তো আসি, দেখে যে সেই অবস্থা খাওয়া। উনি বললো যে মিরাজ তুই কি কালকে জমি ছেড়ে কোথাও গেছিলি নাকি, সত্যি করে বল, আমি তোকে কিছু বলবো না, তুই ছোট মানুষ, ভুল হতেই পারে। বললো যে কাকার না, আমি সত্যি করে বলছি, আমি এখান থেকে উঠিই নেই, বরঞ্চ কালকে আমি এই জমির চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছি, ভালোভাবে চেক করছি। তো বলে খাইলো কি? তখন ওনার কাকা বলতেছে যে তাহলে মনে হচ্ছে দিনের বেলা তুই থাকিস, এই জন্য কেউ শয়তানি করতে পারতেছে না, বুঝছিস, আমার তো শত্রুর অভাব নাই, হ্যাঁ, এই জন্য রাত্রে গরু ছাগল নিয়ে এসে দেখা আমার এই জমিটা খাওয়াচ্ছে, তাহলে কি করা যায় বলতো? তখন মিরাজ বলে ছোট মানুষ তো, বুদ্ধি শুদ্ধি তেমন নাই, যে নিজের যদি একটু বেশি কাজ করতে হয়, এটা তো অনেকে চায় যে আমার যাতে কাজটা বেশি না করতে হয়। তো ছোট মানুষ বলে কাকা তাহলেই মনে হয় যে রাত্রে কেউ গরু টরু নিয়ে আসে, তাহলে আমাদের মনে হয় যে রাত্রেও পাহারা দেওয়া লাগবে, হ্যাঁ, এটা মানুষ শয়তান করতেছে। তখন বলবো যে ঠিক বলছিস, আমি তো এটাই বলতেছি, এই রাত্রেও আমাদের পাহারা দিতে হবে। ততদিনে কিন্তু গম মোটামুটি পরিপক্ক অবস্থা, যে আর 10-12 দিন গেলে গম কেটে ফেলবে। তখন বলে যে ঠিক আছে মিরাজ, তুই আজ সারাদিন এখানে থাক, আর আমি সন্ধ্যার দিকে আমি আর তুই আসে এইখানে এটা থাকার ব্যবস্থা করে, আমি তুই থাকবো না, হ্যাঁ, আর দেখি আমি যদি আর একটা আমার একটা লোক আছে ওকে নিয়ে আসতে পারি তো থাকবো না 3 জন, তো আমি আর তুই থাকবো না আর কি রাত্রে বেশিক্ষণ থাকা লাগবে না, 10টা পর্যন্ত থাকলেই হবে, 10টা পর্যন্ত থাকলে আমরা চলে যাবো না, বাকিটা দেখবো না কি হয়। বললো ঠিক আছে। তো যথারীতি উনি এই সন্ধ্যার পর মিরাজ ওর বাড়িতে যায়, যাওয়ার পর বলে যে ওনার মাকে বলে মা এই অবস্থা, তো সারাদিন আমার জন্য তো লোকজন এখানে গরু টরু নিয়ে যেতে পারে না, খাওয়াইতে পারে না গো, এই জন্য এখন রাত্রে কেউ থাকে না, আমিও থাকি না, রাত্রে গরু নিয়ে যায় ওই জমির মধ্যে গম খাওয়াই। তো কাকা বলছে যে রাত্রেও আমরা 10টা-11টা পর্যন্ত ওখানে থাকবো, হ্যাঁ, থাকার পর তারপরে তুই মিরাজ আমার সাথে ঘুমাস আমার বাড়িতে। বলছে ঠিক আছে, তোর কাকা যদি থাকে সাথে তাহলে যাস, আর একা একা যাওয়ার দরকার নাই, পাশেই গোরস্থান, তারপরে হচ্ছে জঙ্গল, ঝামেলা হবে, এমনি তোর বাপের সাথে অনেক কাহিনী হয়েছে জানিসই তো। না না না, আমি একা যাবো না, কাকা আছে। বললো ঠিক আছে যা। তো সেই দিন ওনার কাকা মানে খাইরুল আর উনি চলে যায়, হাতে একটা টর্চ লাইট নিয়ে ওখানে জমিরা কর্নারে তারা মোটামুটি মানে রেস্ট নেওয়ার জন্য একটা ব্যবস্থা করে, সেখানে বসে থাকে আর দেখে যে কেউ গরু নিয়ে আসে কিনা, এবং লাইট বন্ধ করে দিয়ে দেখে কেউ গরু নিয়ে আসে কিনা। তো তখন কিছুক্ষণ পর আনুমানিক রাত 10টা, 10:30টার দিকে তারা দেখে 2টা গরু আবারও সেই জঙ্গল থেকে আস্তে আস্তে বের হচ্ছে, এবং বের হওয়ার আগে মনে হচ্ছে যে জঙ্গলের মধ্যে একটা ধস্তাধস্তি বা একটা ঝড় এরকম হচ্ছে। তো তারা এটা পাত্তা দেয় না যে জঙ্গলের আশেপাশে বাতাস হইতেই পারে এরকম শব্দ। এই শব্দের কিছুক্ষণ পরে 2টা গরু বের হয়, যেহেতু জ্যোৎস্না রাতের কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল যে 2টা গরু, মানে গরু স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু গরু যে বের হচ্ছে এটা বোঝা যাচ্ছে। তো 2টা গরু আস্তে আসার পর দেখে যে ওই কর্নারে, মানে তার থেকে একদম শেষ মাথা গরুস্থানের পাশের কর্নারে ওইখানে খাওয়া শুরু করে দেয়। তখন খায়রুল বলে দেখছস মিরাজ, আমি যে তোকে কইছিলাম যে আমার তো শত্রুর অভাব নাই, এই দেখ 2টা গরু ছাড়িয়ে দিছে, জঙ্গলের ভিতর থেকে কে যেন 2টা গরু ছাড়িয়ে দিছে, দিয়ে খাইতে দিছে। কিছুক্ষণ পরে এসে গরু খাওয়া যখন খেয়ে শেষ করো আবার নিয়ে যাবে, দেখছস, চল ওই গরু 2টা তারাই দিয়ে আসি। তখন যায়, মানে ওখান থেকে যায় ওখানে কিছুক্ষণ পরে হাই করে, কে রে ওইখানে, কে গরু ছাড়িয়ে দিছে, কার এত বড় আকিল, কেউ কোনো কথা বলে না। তখন খায়রুল বলে যে কে রে, গরু মালিক তো নাই, থাকলে তো সারা শব্দ দিত, কেউ তো নাই। তখন গরু এদিকে খাচ্ছে, মানে হামড়ি মুচড়ি খাচ্ছে, মানে যে এমনভাবে খাচ্ছে যে খুবই ক্ষুধার্ত অনাহারে গরু খাচ্ছে মহিষের মতো, মহিষ যেভাবে একদম ক্যাস করে খায় ওরকম খাচ্ছে, এবং যেন মনে হচ্ছে মুহূর্তের মধ্যে খেয়ে ওইখানটা শেষ করে দিচ্ছে তাড়াতাড়ি করে। তো এইদিকে তারা 1 কদম 2 কদম করে আগায় এবং ঢেল দেয় যাওয়ার জন্য। তো গরু তাদের দিকে তাকায়ও না, শোনেও না। তো ইতিমধ্যে 8-10 কদম কাছাকাছি যাওয়ার পর আবারও তারা চিৎকার করে যায়, হেট, এইভাবে ধমক দেয়, তারপরও গরু যায় না। তখন মিরাজ বলে কাকা এভাবে যাবে না নি, লাঠি দেন আমার কাছে, ওই লাঠিটা আমার দেন, আমি যাই বাড়ি মারি, না হলে এরা যাবে না নি। তখন
মিরাজের কাছে লাঠিতে মিরাজ পিছন থেকে যে একটা গরুর একদম পা বরাবর মারে, সারাং করে মারি দেয়। তখন গরু দুই গরু মানে দুইজনের দিকে তাকায়। গরু কিন্তু সরে নাই, হ্যাঁ গরু সরে না, এই দুইটা গরু দুইজনের দিকে তাকায়। তাকিয়ে তারা আস্তে 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 করে জঙ্গলের দিকে যায় এবং জঙ্গলের ভিতরে ঢুকে যায়। কিন্তু ঘটনাটা ঘটে বন্ধুরা এইখান থেকে, ঘটনার সূত্রপাত জন্ম হয় এইখান থেকে। এরপরে মিরাজের সাথে কিছু ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটে যেটা আসলে কল্পনার বাইরে। তো সেই ঘটনাগুলো এখন আমি বলবো। তো বন্ধুরা সেইভাবে সেই রাত্রে তারা গরু তরু তারাই দিয়ে রাত আনুমানিক 12টার দিকে তারা চলে যায় এবং মিরাজকে ওই রাতটা আগায় দিয়ে আসে, ওনার বাড়িতে আগায় দিয়ে আসে খায়রুল। তারপরে খায়রুল নিজের বাড়িতে চলে যায়। এরপরের দিন যথারীতি মিরাজ ওনার খায়রুলের বাসায় যায়। খায়রুলের বাসায় যে সকালবেলা খাওয়া দাওয়া করে ভাত বেঁধে দুপুরের জন্য নিয়ে উনি ওনার জমিতে চলে আসে। ইতিমধ্যে তিনি কিছুক্ষণ পর দেখে যে ওনার ওই যে খায়রুল কাকা উনি আবার জমির দিকে আসতেছে। তো দেখে উনি কাকার কাছে যায়। তো ওর কাকা বলে যে কি কোনো আজকে গরু টরু কি আসছে? তো মিরাজ বলে না কাকা, কোনো গরু আসে না, কি ছাগলও আসে না। তো বলে যে খালি বসে থাকলেই হবে রে, এই যে গমের মধ্যে এটা কি দেখ, এই ঘাসগুলো তো একটু তুলে দিলেও তো পারিস, ভিতরে না ঢুকে এই যে পাশ দিয়ে হাত দিয়ে তো ঘাসগুলো তুললেই পারিস, বসেই তো আসিস। তো বলে কাকা ঠিক আছে, আমি এখন তুলতেছি। তো এই বলে মিরাজের কাকা চলে আসে। তো মিরাজ ওখানে বসে বসে ঘাস তুলতে থাকে। ঘাস তুলতে তুলতে তিনি ডাইনি লক্ষ্য করে কে যেন আসছে, মানে একজনের উপস্থিতি টের পায়। তিনি ডাইনির তাকায় দেখে যে তার ছোট ভাই। তখন বলে কি রে তুই কখন আসলি? তখন ছোট মানুষ কিভাবে বলে যে আসলাম মাত্র, এই যে সেভাবে কথা বলে আসলাম। তো বলে যে তুই একা একা আসছস, তো ভয় পাস নাই তুই? বলে না। তো বলে যে ঠিক আছে তুই আসিস যখন, তখন এই যে আমি ঘাসগুলো তুলে দিচ্ছি, মানে তুলে রাখতেছি, তো এই ঘাসগুলো নিয়ে ওই পিছনে রাখ, আমি নিরাই দিচ্ছি, তুই এই ঘাসগুলো নিয়ে পিছনে রাখ। বলো ঠিক আছে। এভাবে কাজ করতে একটা সময় মিরাজ বলে যে কিরে চল এখন চল যাই, তোকে আগায় দিয়ে এসে বাড়ির যাই। তখন কথা বলে না। তো মিরাজ ঘাস তুলতেছে, আবার ওনার ছোট ভাইকে ডাকে, তাও কথা বলে না। মিরাজ ভাই কি ব্যাপার, কথা বলে না কেন? তখন পিছনে সে ঘুরে তাকায় দেখে যে ওনার ছোট ভাই ওনার অপর দিকে গোরস্থানের দিকে তাকিয়ে হাতে কি যেন নিয়ে মুখে দিচ্ছে আর খাচ্ছে। তখন বলে কে রে তুই কি খাস? কাছে যা দেখে যে ওনার ভাই ওই ঘাস খাচ্ছে, হাতে নিচ্ছে আর ঘাস খাচ্ছে, হাতে নিয়ে ঘাস খাচ্ছে। যখনই বলছে কে রে তুই ঘাস খাস কেন, তখন নিচ থেকে ওনার ছোট ভাই ওনার দিকে তাকায় দেখে যে ওনার ছোট ভাই না, এটা এক ধরনের এমন একটা জন্তু যার আসলে চোখ নাই, একটা চোখও নাই, কিন্তু জিভা আছে। সেই জিভা মুখ থেকে একটা জিভা বড় হয়েছে, সেই মুখটা তার দিকে তাকিয়ে হাসতেছে। তিনি দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে এক দৌড়ে ও মারে ও বাপরে কয়ে তার বাড়িতে চলে যায় এবং যে ওখানে ধাপাস করে পড়ে যায় এবং সবাই ওকে ধরাধরি করে যায়, দেখে যে তার ছোট ভাই তো খেলাধুলা করতেছে। তখন সে বলে এই ঘটনা আমার সাথে ঘটে গেছে। তখন ওর মা বলে কি বলিস, তোর ভাই তো এই যে আমার কাছে যে এখানে খেলতেছে, ওই যাবে কেমনে? তখন তো তাদের বোঝার আর কোনো বাকি নাই যে এটা কি ধরনের ঘটনা ঘটে গেছে। প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় তিনি। সেই রাত্রে তার প্রচুর জ্বর। এই ঘটনা তিনি খায়রুলকে বলে। তো খায়রুল বলে যে ভাবি এখানে জমিতে এরকম একটা আলতু ঘটনা ঘটে, এটা স্বাভাবিক আর কি। তখন মিরাজের মা বলে যে ভাই কিছু মনে করেন না, আমার তো ছোট ছেলে, আমি চাই না যে কোনো অঘটন ঘটুক, তো ও আর না যায় আপনার ওইখানে। খায়রুল বলে যে ভাবি কি বলবো, ছোট মানুষ, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তবে রাত্রে তো আর থাকার দরকার নাই, দিনের বেলায় পাঠাইতে পারেন, কারণ আমি যে 2-3 দিন পরেই গমটা কাটি ফেলবো। তো মিরাজ মোটামুটি তখন সুস্থ হয়ে যায়। তখন বলে যে ঠিক আছে মিরাজ যাবে, কিন্তু মিরাজ তো একা না পাঠানো উচিত, বুঝছেন, আপনি একজনকে সাথে করে দেন। তখন ওই মিরাজ এবং মিরাজের একটা বন্ধু ওনার মা ম্যানেজ করে দেয় যে যে তুই মিরাজের সাথে 2টা দিন ওখানে থাক, কিছু টাকা পয়সা দেবো না, তুই খাস। তখন ওর বন্ধু ওরা বলে যে আমি আর 2 দিন এই জমি দেখবো, তারপরে আমি ফিরি, এরপরে তুই আর আমি একসাথে খেলাধুলা করবো, আর সমস্যা নাই। ওর বন্ধু খুশি যে হ্যাঁ বন্ধু ফ্রি হচ্ছে, এতদিন একসাথে থাকতে পারিনি, এই জন্য গেছে জমি পাহারা দিতে। ইতিমধ্যে তো বন্ধু গেছে, কিন্তু ওনার মিরাজের যে বন্ধু, ওনার বাপ মা তো জানে না যে ওনার ছেলে হয়ে গেছে। পরে শুনছে যে মিরাজের সাথে গেছে। তখন ওনার বাবা চলে আসছে মিরাজের এই জমির কাছে, এসে বলতেছে কিরে তুই দুপুর হয়ে গেছে, তুই বাসায় যাস নাই? মিরাজের বন্ধু বলতেছে। তখন কান ধরে ওনার বন্ধুকে নিয়ে গেছে। তখন মিরাজ পড়ে গেল বিপদে, কিরে
আমি তো একা একা আছি, এখন কি চলে যাব? এইদিকে ওনার কাকা বলছে যে আর 2 দিন। বলছে আল্লাহ ভরসা থাকি। তো উনি চলে যাওয়ার পর ঘন্টাখানিক পর দুপুরবেলা আশেপাশে আসলে কেউ তো নাই, কারণ আসলে পাশেই হচ্ছে আপনার গোরস্থান, তার পাশে হচ্ছে আপনার ভয়ঙ্কর রকমের একটা জঙ্গল, তার জঙ্গলের পাশে নদী। এখানে আসলে সচরাচর মানুষজন খুবই কম যাওয়া আসা করে। তো তিনি দেখতেছে দুপুরবেলা জঙ্গলের উপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে। শুধু জঙ্গলের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু তার আশেপাশে কোনো বাতাস নাই। এবং তিনি দেখলেন যে ওই জঙ্গল থেকে প্রায় শখানেক, আনুমানিক 100টা গরু এবং কালো কুকুরদের মহিষ বের হয়েছে, বের হয়ে জমির দিকে আসতেছে। কিন্তু এই দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং তিনি ওইখান থেকে দৌড়ে চলে আসার পর একটা গাছের গোড়ায় এসে বসে পড়ে, বসে আসলে দেখতেছে যে কী করে। সবগুলো চোখ লাল, এই খুবই রাগ, প্রচণ্ড পরিমাণ রাগ, কেননা রাত্রে তো ওই যে গরুকে মারছে। সেই রাগটা নিয়ে ওই জমির মধ্যে আসে এবং জমির মধ্যে এসে এখন আর তারা কোনো গম খাচ্ছে না, কিন্তু জমি খুঁজতেছে, লন্ডভন্ড করে দিচ্ছে, দৌড়দৌড়ি করতেছে। এরকম দৃশ্য মিরাজ দেখে এবং মিরাজ প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। ওইখান থেকে এক দৌড় দিয়ে চলে যায় ওনার সেই খায়রুল চাচার কাছে, যাওয়ার বলে যে কাকা এই অবস্থা, 100টা আনুমানিক গরু মহিষ এসে আপনার জমি শেষ করে দিল, তাড়াতাড়ি আসেন। ওনার কাকা দৌড় দিয়ে চলে আসে, লোকজন নিয়ে আসে, দেখে যায় গম আর গম নাই, পুরো জমি একদম তছনছ করে ফেলছে, একদম তছনছ, একটা গম আর খাড়ায় নাই, একদম তছনছ করে ফেলছে, একদম মাটির সাথে পিষে ফেলছে। ওনার কাকা তো আসলে ভেঙে পড়ে যে হাই হাই, আমি আগামীকাল গমটা কাটবো, আমি কামরা ঠিক করে ফেলছি যে আগামীকালই গমটা উঠাই ফেলবো, আর আজকেই সর্বনাশটা হয়ে গেল। এই সর্বনাশটা যে কে করছে ওনার কাকা তো বোঝার বাকি নেই যে ঘটনাটা কি। তখন আর কি করার, মিরাজকে নিয়ে চলে আসে। তো বলে যে বাবা মিরাজ, যা হয়েছে তুই যা, আর তোর কাজ আর করতে হবে না, দেখলি তো অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ, আর এই মাসের টাকা আমি দিয়ে আসবো না, তোর মার কাছে দিয়ে আসবো না, যা আজকে থেকে। তাহলে তুই এখানে কিন্তু খবরদার আর আসবি না, তুই দেখলি কি অবস্থা, এখানে তুই আর আসবি না। কিন্তু বন্ধুরা, মিরাজ ওইখানে না আসলে কি হবে? ওই যে মিরাজ যে আঘাত করলো, কারে আঘাত করছে মিরাজ তো সেটা জানে না। যারা আঘাত করছে সে কি মিরাজকে ছেড়ে দিবে? যারা এই গমকে লন্ডভন্ড করে দিছে শুধুমাত্র ওই আঘাতের কারণে, আর যে আঘাত করছে তাকে কি এরা ছেড়ে দিবে? সেটা কখনো না। পরবর্তী কি ঘটনা ঘটে মনোযোগ দিয়ে শোনেন বন্ধুরা। তো তখন মিরাজ মোটামুটি বাড়িতে যায়। তো এইভাবে যাওয়ার পর তখন খাইরুল মিয়া যিনি পরের দিন কিছু টাকা পয়সা নিয়ে ওনার মায়ের কাছে দেয়, দিয়ে বলে যে ভাবি এই তো ঘটনা, মিরাজ তো নিশ্চয়ই আপনাকে বলছে। তো সেই রাতটা আসলে মিরাজেরও উচিত হয় না, আমারও উচিত হয় না, আমরা তো জানি না যে এটা কি, তো আঘাত করা হয়েছে, হয়তো বা এই প্রতিশোধ নেওয়ার জন্যই এই দুষ্ট জিন প্রকৃতি যারা আছে এই আমার এই ক্ষেতটাকে নষ্ট করে দিছে। তো এর প্রভাবটা জমির উপর দিয়ে গেলেই ভালো, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে মিরাজ যেহেতু আঘাত করছে, এই প্রভাবটা কিন্তু মিরাজের উপর আসতে পারে। ওনার মা তো ভয় পেয়ে যায়, কি বলেন ভাই, কে মিরাজ তো ছোট মানুষ। বলে হ্যাঁ, এটা আমি সাবধান করার জন্য আসলাম, এই যে এই মাসের টাকাটাও রাখেন, আর সেই সাথে বলে যে আপনি একটা ভালো কবিরাজ দেখে মিরাজের গাটা বন্ধ করে দিবেন, আর ওনার সাথে তাবিজ টাবিজ কিছু যা দেয় দিবেন, কেননা মিরাজের কিন্তু ক্ষতি করতে পারে। তো বলে ঠিক আছে ভাই। তখন মিরাজের মার দেরি করে না, সেই দিনই একটা কবিরাজের কাছে যায়, যাওয়ার পর বিস্তারিত ঘটনা বলে। কবিরাজ বলে যে ঠিক আছে, ভালো করছেন এসে, তখন ওনার গাটা বন্ধ করে দেয় আর একটা তাবিজ কবজ দেয় যে এইটা সাবধানে রাখবেন, হারায় না যেন। তো দীর্ঘ 4-5 বছর সেই মিরাজের আর কোনো ক্ষতি হয় না, কেননা এবং ওনার পরিবারের কোনো ক্ষতি হয় না, কারণ ওই যে কবিরাজ ওনার বাড়িতেও আসে এবং বাড়ি এসে বাড়িটা সুন্দরভাবে আপনার চারদিকে বন্ধ করে দেয়, যেন কোনো অপশক্তি কুশক্তি যেগুলো আছে এগুলো বাড়ির মধ্যে ঢুকতে না পারে। এভাবে 4-5 বছর কেটে যায়, মিরাজের আর কোনো ক্ষতি টতি হয় না। মিরাজও ধীরে ধীরে বড় হয়ে যায়, একটা পর্যায়ে মোটামুটি স্বাবলম্বী হয়ে যায়। কিন্তু ঘটনাটা এবার ঘটে হচ্ছে ওনার দাদার সাথে, ওই যে বৃদ্ধ দাদা। তো ওনার দাদার একটা পুরনো মানুষ হ্যাবিট ছিল যে সকালবেলা মানুষের গাছে যে ওই যে তাল পড়তো, তালগুলো কুড়াইতো। এই তাল কুড়ানোর ঘটনা নিয়ে অনেকদিন আগে, মানে মিরাজের সাথে যে ঘটনা ঘটে তারও আগে একটা ঘটনা ওনার দাদার সাথে ঘটে যায়।
তো তারপর থেকে ওনার পরিবারের সকল লোক ওনাকে নিষেধ করে যে আপনি আর কখনোই কোনো গাছতলায় যাবেন না, তাল বলেন আর যেটাই বলেন, আপনি আম বলেন, এগুলো কুড়াইতে যাবেন না, এবং ওনাকে নিষেধ করে দেওয়া হয়, না হলে ওনার বিপদ আসতে পারে। তো উনি বলে যে ঠিক আছে আমি যাব না, এবং তারপর থেকে তিনি কিন্তু যান না। কিন্তু এই যে 4-5 বছর পর হঠাৎ করে তার একটা তাল বড়া খাইতে ইচ্ছে করে, তালের পিঠা খাইতে ইচ্ছে করে। তখন সে বলে যে তালের পিঠা আমার খাইতে ইচ্ছা করতেছে। এবং এই যে 5-6 বছরের মধ্যে তার সাথে যে ঘটনা ঘটে গেছিল, মানে একদিন সে তাল কুড়াইতে যায়। তো তাল কুড়াতে যাওয়ার পর কে যেন বলছিল যে কিরে বুড়া, তুই তাল কুড়াতে আসছিস, তোরা আমি এখনই মেরে ফেলবো, এরকম একটা শব্দ তিনি শোনে। তারপরে তিনি ওইখান থেকে দৌড়তে বাড়িতে চলে আসে। তো তারপর থেকে তিনি তাল কুড়ান না, কিন্তু তার সাথে কোনো কিছু ঘটে না। তো দীর্ঘদিনের ঘটনা তো তারও মনে নাই, এবং বৃদ্ধ মানুষ অনেক কিছু খাইতে ইচ্ছা করে, তা তাল পিঠা খাইতে ইচ্ছা করে। টাকা পয়সাও নাই, তাহলে এক কাজ করি, আমি আমি যদি 2টা তাল নিয়ে আসতে পারি, তাল নিয়ে আসলে পারে তখন বৌমা দেখবে যে তাল তো আছে, তাহলে যেভাবে হোক গুঁড়ো টুড়ো নিয়ে এসে পিঠা বানাই দেবে। তখন তার ওই বলে যে ঠিক আছে আমি এটা সকালবেলা যামুনি যায়, হ্যাঁ ওই অমকের গাছ আছে, ওখান থেকে 2টা তাল যদি পাই নিয়ে আসবো। তো তিনি চিন্তা করে যে ঠিক আছে, ঘুমায় যায় ওই রাত্রে। এবং তিনি ওই ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে পড়ে। বৃদ্ধ মানুষ ফজরের আজান আগে ঘুম থেকে উঠে পড়ে এবং টুক 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 করে চলে যায়, ওই তালতলা যায়। এবং তালতলা যাওয়ার পর তার সাথে একটা ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটে, এবং তাকে দুষ্ট জিনরা ওখানে মেরে ফেলে আর কি। মেরে ফেলে ওই যে তাল গাছ আছে, তাল গাছের উপরে ঝুলিয়ে রাখে, এমনভাবে তাকে মারে এবং এমনভাবে ঝুলিয়ে রাখে যেটা আসলে কল্পনারও বাইরে। এবং তালের একটা আটি মিরাজের দাদার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এবং মুখটা ফুলে একদম ব্যাঙের মতো হয়ে যায়। ওনার লাশটা খুঁজে পাওয়া গেছে তাল গাছের মাথায়, কিন্তু সেই লাশটা পাওয়া গেছে 2-3 দিন পর। এই ঘটনা ঘটে যে পরের দিন আসলে তখন জানতে পারে যে কি ব্যাপার। মিরাজ দেখে যে ওনার দাদা নাই, দাদার ঘর খোলা। দাদার ঘর খোলা খুঁজতে খুঁজতে কোথাও পায় না। 2-3 দিন পর কোনো একজন এসে বলে যে তাল গাছের উপর কেউ যেন একজন মরে আছে। পরে যায় দেখে যে মিরাজের দাদা। তখন ওনাকে নামিয়ে দাফন কাফন করা হয়। এবং ঘটনা বন্ধুরা আপনারা বলতে পারেন যে ঘটনা তো আসলে কেউ জানে না, মিরাজের দাদা তো কাউকে বলে নাই, তাহলে আপনারা জানলেন কেমনে? এই ঘটনাটা কেমনে জানছি, মানে ওনারা জানছে, এই ঘটনা কিন্তু সামনে আরও আসতেছে, আপনারা শুনতে থাকুন, সবই ক্লিয়ার হবে। তো বন্ধুরা, তো মিরাজের দাদা তো মারা যায়। মারা যাওয়ার পর তারা খুবই শোকাহত হয়, এবং তারা জানতে পারে কবিরাজ মারফত যে আপনাদের তো এইখানে আগেই আমি নিষেধ করছিলাম আপনার মনি যেন তাল কুড়াইতে না আসে, তাহলে তো ওনাকে সমস্যা করবে, আর আমি তো বাড়ি ওখানে বন্ধ করে দিয়েছিলাম, বাড়ির বাইরে তো রাত্রে বের হওয়া নিষেধ। এখন কে মারলো, কোন জিন মারলো, এটা তো বলা মুশকিল, তবে এটা জিনের কাছে এটা তো বুঝতে পারছি। তো মোটামুটি তারা কিছুদিন পর শোকাহত পরিবারে মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় আসে। এরপরে তাদের সাথে আর কোনো ঘটনা ঘটে না। মিরাজের বিয়ে হয়, মিরাজ বিয়ে করে, এবং মিরাজের একটা বাচ্চা হয়। তখন মিরাজ আর কি নিজের কাজ নিজেই করে, এবং তিনি গরু পালতো আর কি, 4-5টা গরু পালতো। সেই গরুগুলো চড়ায়, বিভিন্ন জায়গায় খাওয়াইতো, নিয়ে আসতো, এবং কিছু জমি ততদিনে মোটামুটি তাদের পরিবারে ভালোভাবে চলতেছে, কারণ মিরাজও বড় হয়েছে, টুকটাক কাজ করে, আয় রোজগার মোটামুটি করতেছে, এই গরুগুলো দেখাশোনা করে। তো একদিন ওই গরুগুলো নিয়ে তিনি ওই নদীর পাড়ে যায়, যেই নদীর পাড় আমি বলছিলাম যে বন্ধুরা জঙ্গলের পিছন দিয়ে একটা নদী যায়, সেই নদীর পাড়ে গরুগুলো খাওয়ায়। কিন্তু ঘটনা হইলো নদীর এপারে তাদের বাসা, কিন্তু ওই পারে আবার ঘাস বেশি। তো তিনি যেটা করে, গরুগুলো নিয়ে সাঁতরে এই পার থেকে ওই পারে যায়, গরুগুলো সাঁতরে যায়, তিনিও সাঁতরে যায়। যাওয়ার পর সকালবেলা যায়, গরু সারাদিন ওইখানে খায়, তারপরে দেখা যায় যে আসের আছান দিলে তিনি গরুগুলো নিয়ে আবার সাঁতরে চলে আসে। এইভাবে তার প্রতিদিন গরুগুলো খাওয়ায়। ইতিমধ্যে একটা কথা বলে নাই, ওই যে তাবিজটা দিছিল, আপনাদের মনে আছে কি না? আমি বলছিলাম যে কবিরাজ তাকে একটা তাবিজ দিয়েছিল ছোটোবেলাতে, যে তাবিজ যেন না খোলে। সে কিন্তু ওই তাবিজ খোলে নাই, এই তাবিজ কিন্তু সে তার কোমরে বেঁধে রাখছিল। কিন্তু এই যে প্রত্যেক দিন যাওয়া আসা করে, নদীর সাঁতরে যায়, তা কোনো এক কারণে হয়তো তাবিজের যে দড়িটা বেঁধে রাখছিল, এই তাবিজটা 4-5 দিন আগেই তার মাজা থেকে পড়ে যায়, কোমর থেকে পড়ে যায়, এবং ছিঁড়ে নদীতেই পড়ে যায়। অর্থাৎ তার কিন্তু ওই তাবিজটা আর কিন্তু তার সাথে নাই। তো এই ঘটনাটা তিনি বুঝতে পারে যে তার তাবিজটা নাই। তার মাকেও বলে যে মা, এই সেই তো ছোটোবেলায় এই ঘটনা ঘটছিল, এই তাবিজটা তো আমার পড়ে গেছে। আমার মা বলে যে কী বলিস,
তাহলে তো আবার কবিরাজের কাছে যাইতে হবে। কিন্তু ততদিনে মিরাজ তো অনেক বড়, মিরাজ তো একটা ছেলে বাচ্চার বাবা, মেন্টালি আরও স্ট্রং। তখন বলে যে আর কিছু হবে না, এতদিনের ঘটনা আর হয় নাকি, সমস্যা নাই। আর জামুনে ওনার মা জড়াজড়ি করে, না চল ওই কবিরাজের কাছে আবার যাওয়া লাগবে। বলে জামুনে আমি একটু ফ্রি হই তারপরে জামুনে। কিন্তু বন্ধুরা তিনি আর হইতে পারলেন না, ইতিমধ্যে তার সাথে একটা ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটে যায়, যে ঘটনার সাথে যোগসূত্র আছে ওনার দাদার মৃত্যু। ওনার দাদাকে মেরে তাল গাছের মাথায় যে ঝুলিয়ে রেখেছিল এবং মুখের মধ্যে একদম তালের আটি ভেতরে ঢুকিয়ে দেওয়া ছিল। সকালবেলায় তো গরুগুলো নিয়ে গেছে, সাতটা নদী পার হয়ে ওই পারে গরুগুলো খাচ্ছে, তিনিও খাচ্ছে। ইতিমধ্যে তার কেমন যেন ভালো লাগতেছে না, মানে মনটা কেমন যেন ছিটাছিটি লাগতেছে, জায়গা শান্তি পাচ্ছে না, যেখানে যাই কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। তো তিনি ভাবলেন যে আজকে আর বেশি সময় এখানে থাকবো না, গরুগুলো একটু খাক, একটু মোটামুটি পেটটা যদি একটু হালকা ভরে তাহলে নিয়ে আমি চলে যাবো। আজকে রাতের আজান দেওয়া পর্যন্ত থাকতে পারবো না, দুপুরের দিকে নিয়ে আমি চলে যাবো, ভালো লাগতেছে না কেন জানি, কেমন যেন ছটপট করতেছে, যে একটা ঘুমাবো আর কি, খেয়ে দিয়ে ঘুমাবো দুপুরবেলা। তো তিনি মোটামুটি গরুগুলো খায়। ইতিমধ্যে দুপুর 12টা 12:30টার দিকে গরুগুলো নেয়, ওই নদীর ওই পারে আসে। তো এই পারে এসে দেখে যে বেশ কিছু লোক ও নদীর ওই পারে গোসলও করতেছে। নদীর ওই পারে গোসলও করতেছে, কিছু মানুষ কাজ করতেছে। তো এই পার থেকে ওই পারে ওনার কথাও হয় ওই লোকদের সাথে। মিরাজ কথা বলে যে এই বা কি করো, কি অবস্থা, পানি কেমন, ঠান্ডা না গরম, এইগুলো আবিজাবি কথাবার্তা হয়। তো একটা পর্যায়ে গরুগুলো পানিতে নামায় দেয়, গরুগুলো মাছ বরাবর আসে, তিনিও পানিতে নামে সাঁতরায়। এবং সাঁতরাতে তারা ওই নদীর ওপারে লোক দেখতে পায় যে একটা পানি ঘূর্ণন সৃষ্টি হয়, এবং ঘূর্ণন সৃষ্টি হয় ওই গরু আর মিরাজ তলিয়ে যায়। এবং আশেপাশে নদীর যে ওখানে গোসল করছে তারাও পাড়ে উঠে যায়, এই কি হলো, নদীতে তো এরকম হয় না, নদীর পানি ঘূর্ণন সৃষ্টি হলো এবং মিরাজের গরুগুলো তলিয়ে গেল, এরা কোথায় গেল? তখন সবাই হাই উতাস করে, হাই হাই হাই, কি হয়ে গেল রে, এই মিরাজ এবং মিরাজের গরুগুলো নিয়ে কোথায় চলে গেল রে, তলায় গেল রে, সবাই উদ্ধার কর রে। পুরো এলাকার লোক ওই নদীর পাড়ে আসে, কিন্তু মিরাজের গরু কেউ ওঠে না। একটা হুলস্থুলুস কাণ্ড ঘটে যায়, এবং এই ঘটনা ওনার মিরাজের মা জানতে পারে, দৌড়ে চলে আসে। আসার পর সেখানে কান্নার রোল পড়ে যায়, যাই হাই হাই আমার ছেলে কয়ে গেল। ওনার স্ত্রী চলে আসে। এরপরে ওনার মা বলে যে আমি বলছিলাম যে বাবা চল, তাড়াতাড়ি চল, তুই বললি পরে যাব সময় হলে, হাই হাই কি হয়ে গেল রে। তারা দীর্ঘক্ষণ ওইখানে দাঁড়াই থাকে, মিরাজ ওঠে না। একটা পর্যায়ে গ্রামের সাহসী লোকরা এরা সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, আমরা এখানে জাল টেনে দেখি মিরাজকে তোলা যায় কিনা। অনেক সাহসী যুবক ওখানে জাল টানা শুরু করে দেয়। নৌকো নিয়ে এসে জাল টানা শুরু করে, কিন্তু আর কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এবং এই নৌকোর উপর থেকে লগা নিয়ে, মানে বাঁশ নিয়ে আস্তে আস্তে পানি নিচে দেওয়া হয়, নিচের দিকে দাবানো হয় যে কোনো কিছুর সাথে বাজে কিনা। বাজে না আর কি, মানে মানুষ বা গরু বাজলে যেমন লাগে এরকম বাজে না, দেখুন মাটির মধ্যে ঢুকে যায়। এরকম চেষ্টা করার পর একেবারে মাগরিবের আজানের কাছাকাছি চলে যায়, তারা খোঁজাখুঁজি করে আর পায় না। তখন সিদ্ধান্ত নেয় যে মিরাজকে আর পাওয়া যাবে না, মিরাজের সাথে যা ঘটছে সেটা অঘটনে একটা ঘটনা। আর কেন ঘটছে তারা তো বুঝতে পারছে যে ওই তাবিজ আর তার সাথে নাই। তখন তারা কবিরাজের কাছে চায়, ওই যে কবিরাজ তাবিজটা দেয়। তখন কবিরাজ বলে যে আমি তো আগেই বলছিলাম ভাবি যে এই তাবিজ যেন হারায় না, এটা তো স্বাভাবিক ঘটনা না। মিরাজের যারা শত্রু, মিরাজের সাথে তো প্রতিশোধ নেওয়ার জন্য তারা উঠে পড়ে আছে। মিরাজ তো একটা অন্যায় করছে, সেটা তো আপনারা জানেন। সে একটা ছোটবেলায় লাঠি দিয়ে ওই দুষ্ট জিনকে আঘাত করছে। জানি না সেই দুষ্ট জিনটা কে ছিল, কিন্তু তার প্রতিশোধ নেওয়ার যে চিন্তা সেটা কিন্তু এখনো শেষ হয় নাই। আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? কি হইতো গতকাল যদি আমার কাছে যাইতেন, আমি আবার নতুনভাবে একটা তাবিজ দিয়ে দিতাম। তো যথারীতিভাবে কী করার, সবাই চলে যায়, যাওয়ার পর ঘুমিয়ে যায়। মানে সন্ধ্যার পর কান্নাকাটি করতে একটা পর্যায়ে ঘুমিয়ে যায়। তখন মিরাজের মা স্বপ্ন দেখে যে একটা বামন আকৃতির কালো কুটকিটে একটা বামন লোক, মাথায় দুটো শিং, স্বপ্নের মাঝে তার কাছে আসে বলে, কিরে মিরাজকে চাস নাকি তোরা? মিরাজকে যদি জীবন্ত অবস্থায় চাস তাহলে যে জায়গায় মিরাজ পানির নিচে চলে গেছে, কালকে ঠিক দুপুর 12টার দিকে যে সময় মিরাজ পানির নিচে তলায় গেছে, ওই সময়
21 কেজি গরুর দুধ, 21 কেজি মিষ্টি এবং 21 কেজি কলা আর একটা কালো পাঠা ওই পানির মধ্যে ওই জায়গায় দিবি। দিলিভারে মিরাজকে তোরা পাবি, জীবন্ত অবস্থায় মিরাজকে পাবি, না হলে পাবি না। এরপরে তার মার ঘুমটা ভেঙে যায়। তখন তারা সকালবেলা বলে যে এই ঘটনায় এই কাজ শুনবো। তখন কবিরাজকে বলানো কবিরাজ ঠিক আছে, এইগুলা যেহেতু আপনার স্বপ্ন দেখছেন তাহলে নিশ্চয়ই ওরা এইটা রিকোয়ারমেন্ট করছে, এটা দিত। তখন খুব কষ্ট করে এগুলো ম্যানেজ করে, হ্যাঁ, 21 কেজি মিষ্টি ম্যানেজ করে, 21 কেজি গরুর দুধ ম্যানেজ করে, তারপরে কালো পাঠা এগুলো ম্যানেজ করে নিয়ে আপনার ওই যে সময় ওই সময়ে নিয়ে যায় পুকুর পাড়ে মানুষ আর মানুষ এইটা দেখার জন্য। তো তখন এটা আপনার নদীর মধ্যে ফেলে দিয়ে আগে বলা আছে যে ওখানে নদীর মধ্যে দিবি, দিয়ে তোরা ওখান থেকে চলে আসবি, পিছনে ফিরে তাকাবি না, তাহলে তোর ছেলেকে তুই পাবি। তো তখন এটা ওরা নদীর মধ্যে ফালাই দেওয়ার পর তারা ওইখান থেকে চলে আসার পর কিছুক্ষণ পর মানে ওই হাঁটতে হাঁটতে চলে আসতেছে এবং কিছুক্ষণ পর শুনতেছে যে নদীর মধ্যে ঝাপাঝাপি শব্দ, মানে কামড়াকামড়ি শব্দ। মানে 10-12 জনের মধ্যে যদি কিছু খাবার দেওয়া হয়, অল্প একটু খাবার দেওয়া হয়, তারা কিন্তু চেমড়ে দুসরে মুচড়ে নিয়ে খাওয়া শুরু করে, এরকম ঝাপাঝাপি শব্দ। মনে হচ্ছে যে অনেকগুলো কুমিরের মাঝে একটা ছাগল ফেলে দিলে সেই কুমির কীভাবে খায় এরকম খাচ্ছে। তখন তার চলে আসে অপেক্ষা করে কখন আসবে, কিন্তু তার ছেলে আর আসে না, তার সন্তান আর আসে না। তখন খুবই দুশ্চিন্ত হয়ে যায়। কবিরাজকে বলে যে ভাই সবই তো ঠিক ছিল, তারপরে তো কোনো কাজ হলো না, কি করা যায়? তখন কবিরাজ বলে ভাবি আমি তো আপনাকে আবারও আগেই বলছিলাম যে যার সাথে আপনার ছেলে এই কাহিনীটা ঘটাইছে সে যে কেমন জিন সেটা আমারও ধারণার বাইরে। এটা কতটা দুষ্ট একটা জিন হতে পারে আমি নিজেও জানি না। তো তখন খুব সেই রাত্রে তার মা না খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো সেই রাত্রে আবার সেই বামন আকৃতির লোক আসে মানে মিষ্টি মিষ্টি হাসে, বলে কি রে, এত সহজেই তোর ছেলেকে পাবি? তুই জানিস না তোর ছেলে কি করেছে? তোর ছেলে আমাকে লাঠি দিয়ে মারছে, যা আমার জীবনের প্রথম কোনো মানব সন্তান আমাকে আঘাত করছে। আমার জিন জাতির মধ্যেও আমার গায়ে হাত তুলে সাহস পায় না, আর তোর ছেলে আমাকে হাত তুলছে, তোর ছেলের রক্ত আমি চুষে খাবো। এই বলে চলে যায় এবং মিরাজের মার স্বপ্ন ভেঙে যায় এবং হাউমাউ করে কান্না শুরু করে দেয়। সকালবেলা সবাইকে জানায় যে এই কাহিনী কি করা যায়। আবারও কবিরাজের কাছে যায়, কবিরাজ সাহেবকে বলে যে ভাই এই অবস্থা কি করব? তখন কবিরাজ বলে যে আচ্ছা আমি দেখি কি করা যায়, আমি একটা ভালো একটা কবিরাজের সন্ধান জানি, আমি ওনার সাথে একটা পরামর্শ করে দেখি কোনো সমাধান করা যায় কিনা। তখন এই কবিরাজ ওনার ওই যে বড় কবিরাজ ওনার কাছে যাওয়ার বলে যে ওস্তাদ এই অবস্থা, একটা ছেলের সাথে এই ঘটনা ঘটছে, এখন তো পানির নিচে ডুবে আছেন, কি করা যায়? ওনার ওস্তাদ যেটা জানায় যে যা ঘটতেছে খুবই খারাপ ঘটনা, এটা একটা স্বাভাবিক ঘটনা না। স্বাভাবিক কোনো ঘটনা হলে মোটামুটি সিস্টেম করা যায়, ছাড়ানো যায়, কিন্তু যে ঘটনা ঘটছে একটা প্রতিশোধের খেলা চলতেছে। মিরাজ যে কাজটা করছিল সেটা সেই জিনটা খুবই মনক্ষুণ্ণ হয়েছে এবং এই জিনটা এর বংশ নির্বংশ শুরু মানে করে দিবে, এবং সেটা শুরু হয়েছে ওনার দাদার মাধ্যমে শুরু করছে। এখন যেটা করবে এর মিরাজতে এবং ওর পুরো বংশ নির্বংশ করে দিবে। তখন ওই কবিরাজ বলে যে ওস্তাদ আপনি কিছু করতেই হবে, এই ছেলেটাকে আমি ছোটোবেলা থেকে দেখতেছি, তো এই ছেলেটার কেউ নাই, মানে ওনার বাবা হচ্ছে আপনার অসুস্থ, মা, একটা ছোটো ভাই আছে, উপার্জনক্ষম ব্যক্তি এই ছেলেটাই। তো এবার ঠিক আছে আমি যাব কালকে ওই নদীর ধারে যাব, তো আমাকে আইসে কালকে নিয়ে যায়। যথারীতি পরের দিন ওই কবিরাজ আবার ওনার ওস্তাদকে নিয়ে ওই নদীর পাড়ে যায় কখন মাগরিবের আজানের পরে। শুনশান নিরাপত্তা, এমনি তো ভয়ঙ্কর পরিবেশ, কেউ নাই, শুধুমাত্র দুইজন ব্যক্তি। তো কবিরাজ বলে যে ওস্তাদ এই যে এইখানে এই ঘটনাটা ঘটে। তখন ওনার ওস্তাদ বলে ঠিক আছে দেখি আজকে রাত্রে কিছু করা যায় কিনা, ওনাদের সাথে সেটা কথা বলতে হবে যে ওনারা আসলে কি চায়, আর মিরাজকে মেরেই ফেলছো কিনা সেটাও তো আসলে জানা নাই। তখন দুজন মিলে বলে যে ওস্তাদ তাহলে কী করবেন? বলে যে ঠিক আছে আজকে রাত 10টার দিকে এই জিনদের আমি হাজির করব, এই জিনের সাথে আমরা কথা বলবো। ঠিক আছে ওস্তাদ, তাই করা হোক। তখন দুইজন মিলে ওই নদীর পাড়েই তাদের যে মন্ত্র আছে সেগুলো পড়ে এবং চারপাশে একটা রাউন্ড করে দেয়, যাতে কোনো অশুভ শক্তি এই রাউন্ডের ভিতরে ঢুকতে পারবে না, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরকম করে তারা তাদের যেরকম নিয়ম আছে নিয়ম মাফিকভাবে ওই জিনদের ডাকতে শুরু করে।
একটা পর্যায়ে পানি আবার পাক শুরু করে এবং পানির পাক শুরু করতে দেখে পানি থেকে এবার আর কোনো কিছু উঠে আসে না, কিন্তু নদীর ওই পার থেকে একটা কালো ছায়া এবং মাথায় দুটো শিং ওই পাড়ে দাঁড়ায় আছে এবং লম্বা প্রায় 10 থেকে 12 হাত। এবার কিন্তু আর বামন আকৃতিতে আসে নাই, 10 থেকে 12 হাত, মনে হচ্ছে একটা তাল গাছ দাঁড়িয়ে আছে ওই পাড় থেকেই। বলতেছে, কিরে আমাকে ডাকতেছিস কেন, তোদের এত বড় সাহস কেমনে হয়? তখন এই পাশ থেকেই বলতেছে যে ওনার যে ওই যে ওস্তাদ বলতেছে, সালাম দেয় যে আসসালামু আলাইকুম। তো উনি কোনো সালামের উত্তর নেয় না, আসলে উনি তো খারাপ জিন, সালামের উত্তরই নেয় না। তখন কবিরাজ বুঝতে পারে যে আসলে ঘটনা কি। তখন এই পার থেকে চিৎকার করে বলতেছে যে আপনি মিরাজের সাথে এরকম করতেছেন কেন? এই ছেলেটা তো অসহায় একটা ছেলে, এই ছেলেকে কি মুক্তি দেওয়া যায় না? আপনি কি এই ছেলেকে মেরে ফেলছেন? তখন বলে যে একে কি আমি এত সহজেই মেরবো রে? এরে আমি তিলে তিলে মারবো। ওই আমারে পিছন দিয়ে লাঠি দিয়ে মারছে, এরে যদি মেরে ফেলি তাহলে তো মেরেই ফেললাম, কিন্তু মারবো তো ঠিকই, কিন্তু এরে আমি শাস্তি দিয়ে দিয়ে মারবো। কবিরাজ দুটি আশ্বস্ত হয় যে যাক অন্তত এসে আছে। তখন তারা কোশ্চেন করা সুযোগ পায় যে আপনি কি হলে এই ছেলেকে মুক্তি দিবেন বলেন। আপনার সাথে যে ঘটনাটা ঘটছিল সেটা তো আসলে তখন সে ছোট মানুষ ছিল, সে তো বুঝতে পারে নাই আপনি গরুর আকৃতির ছিলেন, সে তো মনে করছে গরু, এই জন্য পিছন দিয়ে আপনাকে হয়তো বাড়ি দিছে। কিন্তু এর বিনিময়ে আপনি এত বড় শাস্তি দিবেন, ওনার দাদাকে মেরে ফেললেন, এখন ওনাকে মেরে ফেলবেন, ওনাকে কি মাফ করা যায় না? তখন ওই পাশ থেকে বলতেছে যে কিসের মাপ, আমার কাছে কোনো মাপ টাপ নাই, তুই জানিস আমি কে? এই জিনের সর্দার আমি, বুঝতে পারছিস? জিনের বিচার করি, যারা অপরাধ করে তাদের বিচার করি, আর আমার সাথে এত বড় অন্যায় হয়েছে, আমি কিভাবে ছাড়বো? এর প্রতিশোধ আমি নেবই, আর সেটা হলো এর পুরো পরিবার আমি ধ্বংস করে দেব। তো কবিরাজ খুবই রিকোয়েস্ট করে বলে যে আপনি দয়া করে এদেরকে মাফ করে দেন, আপনি কিসের বিনিময়ে এদের ছেড়ে দিবেন, মিরাজকে ছেড়ে দিবেন, আপনি বলেন দয়া করে। তখন ওই পাশটা বলে যে আমি একটা শর্তে ছেড়ে দিতে পারি। তখন বলে কবিরাজ বলে কি সেটা? ওই পার থেকে বলে যে মিরাজের একটা ছেলে আছে না, 1 বছর বয়স, ওই ছেলেকে নদীর পাড়ে নিয়ে আসবি, আমাকে খাইতে দিবি। অনেক দিন কচি মানুষের মাংস খাই না, যদি ওকে দিস তাহলে আমি এদের থেকে দূরে সরে যাব, এদের আর কোনো ক্ষতি করব না। ভয়ঙ্কর রকম একটা শর্ত দিয়ে ফেলে। তখন কবিরাজ তো বুঝতে পারে যে কি ঘটনা। তখন কবিরাজ বলে যে আপনি দয়া করে অন্য কিছু চান, গরু ছাগল বা হাবিজাবি এগুলো কিছু বলেন, আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করবো, মিরাজকে আপনার ফিরিয়ে দেন। তখন বলে যে গরু ছাগল তো চাইলে আমি খাইতে পারি রে পাগল, তুই যদি মিরাজের ছেলেকে আমার কাছে দিস তাহলে আমি এখান থেকে চলে যাব, আর কারো ক্ষতি করব না। এই বলে রাগান্বিত অবস্থায় ওই লোকটা ওখান থেকে চলে যায়। তখন কবিরের সাহেব ওরা দুজনে চলে আসে। পরের দিন সকালে মিরাজের বাড়িতে যায় যে ভাবি এই ঘটনা, আমরা তো আপনাকে না জানাই আমরা দুজনে ওখানে গেছিলাম, তো আপনার সাথে যে স্বপ্নে যে দেখা দিত ওনাকে আমরা হাজির করছিলাম, তো এই রিকোয়ারমেন্ট আপনার যে নাতি আছে 1 বছর বয়স, এটার বিনিময়ে আপনাদের পরিবারের উনি মুক্তি দিবে আর কি, মিরাজকেও দিবে। তখন ওনার মা বলে যে কি বলেন ভাই, এটা কেমনে সম্ভব? আমি আমার ছেলের জানের বিনিময়ে আমার নাতির জান দিব, আর এটা যদি ও মিরাজ জীবিত হয়ে আসার পরে শোনে, মিরাজকে আমাকে ক্ষমা করবে? আর তাছাড়া যে জিন এটা তো মিথ্যুক, সেটা তো প্রমাণ হয়েছে, আমাকে স্বপ্ন দেখাইলে যে 21 লিটার দুধ দিবা, তারপর পাঠা দিবা, মিষ্টি দিবা, তাহলে মিরাজকে ছাড়বে, এগুলো খাওয়ার পর তো মিরাজকে ছাড়ে নাই, এটা নতুন একটা ফোন দিই, বুঝছেন? ওরা মিরাজকে তো খাবেই, সে সাথে ওনার সন্তানকেও খাবে। তখন কবিরাজ বলে হ্যাঁ ভাবে, আপনার তো ভালো একটা পয়েন্ট ধরছেন, ঠিকই তো বলছেন, এই তো মিথ্যা কথা, আর ওনার টার্গেট উনি তো বলছে যে আপনার পুরো পরিবারও ধ্বংস করবে, এটা একটা চাইল্ড হতে পারে। তখন কবিরাজও রেগে যায় যে কি ব্যাপার, শালা আমার সাথে এরকম ধোঁকাবাজি একটা খেলা খেললো, টোপ দিল, এই টোপের বিনিময়ে সে মিরাজের সন্তানকেও খেয়ে ফেলবে। তখন কবিরাজ বলে যে ভাবি চিন্তা করেন, এর শেষ আমি দেখে ছাড়বো, আমি জীবনে বহুত জিন খেদাইছি কিন্তু এরকম শয়তান জিন আমার সামনে পড়ে নাই, আমি কি জিনিস ওরে আমি দেখাবো। তো তখন বলে যে ভাবি কিছু টাকা আপনার খরচ করতে হবে, আমি অন্য একটা পদ্ধতি জানি, এই পদ্ধতির মাধ্যমে আমি ওরা সাইজ করব। তখন ভাবি বলে যে কি করবেন? বলে যে ভাবি আপনি যে জিনিসগুলো দিছিলেন আবারও আমরা ওই সিস্টেমে যাব। আপনি একটা কালো পাঠা সংগ্রহ করবেন, মিষ্টি সংগ্রহ করবেন, কলা সংগ্রহ করবেন, দুধ সংগ্রহ করবেন, এবং বেশি বেশি করে যত বেশি পারেন এগুলো সংগ্রহ করে আমাদের জানাবেন, আমরা এইটা দিয়েই ওদেরকে সাইজ করব। ওরা যেভাবে আমাদের ধোঁকা দিছে ওদেরকে আমরা ধোঁকা দেব।
তখন ওনার মা অনেক কষ্টে টাকা পয়সা খরচ করে সেগুলো সংগ্রহ করে জানায় কবিরাজকে। তখন কবিরাজ একদিন রাত্রে মাগরিব আজানের আগে আসে এবং সেগুলো নেয়। নেওয়ার পর প্রতিটা খাদ্যে মানে কলা, তারপরে মিষ্টি, তারপরে পাঁঠা, এগুলোর মধ্যে ওই দোয়া দরুদ পরে ফু দেয়। কবিরাজ যেভাবে ফু দেয়, এবং এই ফু দেওয়ার অর্থ হলো এটা একটা ফাঁদ পাতা হচ্ছে, যে ফাঁদের মাধ্যমে ওদের মানে জিন জাতির সদস্যকে আটকাবে। তো এই ফাঁদগুলো তৈরি করার পর রাত 10টার পর সেই নদীতে যায়। যাওয়ার পর আবারও সেই জিনকে হাজির করে। হ্যাঁ, তাদের সিস্টেম আছে। প্রথমে তারা নিজেরা একটা বৃত্ত তৈরি করে, এই বৃত্তর মধ্যে যাতে কোনো অশুভ শক্তি ঢুকতে না পারে সেটা নিশ্চিত করার পর সেই আবারও ডাকা শুরু করে। তখন এই যে অবয়বটা এটা চলে আসে, এবার ভয়ঙ্কর রূপে। তখন বলে, কিরে তোরা আবারও আসছিস, তোদেরকে তো আমি ছাড়বো না। যদি তোদের ক্ষমতা থাকে কি বলাই দিছিস, ওই বলায় বাইরে এসে দেখ দেখ তোদের আমি কি করি, এখনই তোদের আমি ঘাড় মটকাই দেবো। যদি সাহস থাকে ওই বলাইয়ের বাইরে আয়। তখন কবিরাজ বলে যে, সর্দার সাহেব তুমি মাফ করবেন, আমরা কিছু খাদ্য আপনাদের জন্য নিয়ে আসছিলাম, এটা উপহার স্বরূপ। ভাইবেন না যে মিরাজকে আমরা এটার বিনিময় নেব। আপনাকে আমাদের ভালো লাগছে, তাই আপনাদেরকে আমি কিছু খাওয়ার জন্য নিয়ে আসলাম। তখন ওই জিনটাই মোটামুটি খুশি হয়ে যায়, বলে কি আনছিস? তখন বলে যে একটা ছাগল আনছি, মানে পাঠা আনছি, দুধ আনছি, কলা আনছি, মিষ্টি আনছি। তখন বলে যে ওই নদীর মাছ বরাবর চেঙ্গি দিয়ে ফালাই দিয়ে সোজা তোরা সামনের দিকে চলে যাবে, পিছনে তাকাবে। এখন যে জিনিসটা বলা হয় নাই, এইগুলোর ভিতরে ওই কবিরাজ সাহেব একটা বোতল নিয়ে আসে। সে বড় একটা বোতল, ওই বোতলও পড়া একটা বোতল। যে এই বোতলের মধ্যে তিনি যেটা করছেন, অল্প একটু দুধ, অল্প একটু কলা, অল্প একটু মিষ্টি, এবং ওই পাঠার জীবিত পাঠার থেকে রক্ত সংগ্রহ করে, সেই রক্ত সংগ্রহ করে সেই বোতলের মধ্যে রাখার পর সেটাকে এক ধরনের একটা ফাঁদ তৈরি করা হয়, এবং এই ফাঁদ তৈরি করে বাকি যে খাদ্যর মধ্যে এগুলা প্রবেশ করা দেয় ওই আপনার বোতলটা, এবং সব কিছু একসাথে ওইখানে চেঙে দেয়। ঠিক আছে, এবং পাঠাটা কিন্তু জীবিত না, এই পাঠাটা কিন্তু বাসা থেকেই জবাই করা। জীবিত পাঠা তো চেঁচামেচি করবে, জবাই করা। তো সবগুলো একসাথে করে আপনার বস্তায় করে বেঁধে, এবং বস্তার মাঝখানে বোতল দিয়ে নদীতে দুজন মিলে চাঙ্গা দেয়, মানে ফালাই দিয়ে তারা হাঁটা শুরু করে বাসার দিকে। এবং কিছু দূর যাওয়ার পর দেখে যে ধামধুম শব্দ হচ্ছে পানির মধ্যে। মনে হচ্ছে যে পাঙ্গাস মাছের যেমন খাদ্য দিলে পরে পাঙ্গাস মাছ যেভাবে পানি ছিটায় আর খায়, ওইভাবে খাওয়া দাওয়া করতেছে, খাচ্ছে আর খাওয়া দাওয়া করতেছে। তো খাওয়া দাওয়া করতেছে, ঠিক 1 ঘন্টা পর তারা আবারও ব্যাক করে নদীর উপরে ব্যাক করে। এবং এখানে একটা কাহিনী, সেটা হলো এই যে বোতলের কথা বললাম, এই বোতলে কিন্তু বোতলের সাথে মুখে একটা দড়ি বেঁধে দেয়, মুখের মধ্যে দড়ি বেঁধে দেয়, দিয়ে এইভাবে দড়িটা কিন্তু এই নদীর পাড়ে বেঁধে খাবারের সাথেই বোতলটাও চ্যাঙ্গা দিয়ে দেয়। 1 ঘন্টা পর আবার ফিরে এসে দড়ি ধরে টেনে বোতলটা নেয়, বোতলের মুখোটা লাগাই দেয়। তারা যে খাবে, বাকিগুলো খাওয়ার বিনিময়ে কিছু জিন আছে, এই জিনগুলো যখনই দেখছে যে বোতলের মধ্যেও কিছু খাবার আছে, তখন তারা নিজের আকৃতি ছোট করে ফেলার পর 4-5টা জিন বোতলের ভিতর ঢোকে ওইগুলো খাওয়ার জন্য। সেগুলো খাওয়ার পর আর তারা বেরোতে পারে না। যদিও বোতলের মুখটা খোলা ছিল, কিন্তু ফাঁকটা ওইভাবে তৈরি করা, আর জিন আর বেরোতে পারে না। এবং এর মেয়াদটা ছিল এরকমই যে 1.5 ঘন্টা পর এটার আর কাজ করবে না। এই জন্য তারা 1 ঘন্টা পর যায় এবং বোতলটা তোলার পর দেখে যে হ্যাঁ, কাজ হয়েছে। ভিতরে 5টা জিন আছে, মানে তারা বুঝতে পারছে এই জন্য যে বোতলের মধ্যে 5টা আলো, জোনাকি পোকার যে আলোর মতো এটা জ্বলতেছে নিপতেছে। তখন বুঝতে পারছে ধরছে, 5টা গেছে। তাদের সদস্য 5 জন ঢুকছে ভিতরে, তারপরে মুখোটা লাগায় চলে আসে। সেই রাত্রে কবিরাজের ওস্তাদ স্বপ্ন দেখে। তখন ওই বামন এইবার আসে, বামন আকৃতি হয়ে স্বপ্নের মধ্যে এসে বলে, কিরে তুই এত বড় ধোঁকা দিলে আমাদের সাথে, তোর এত বড় স্পর্ধা, তুই আমার জিন জাতিকে বোতলবন্দি করে নিয়ে গেছিস খাবারের লোভ দেখিয়ে, এর কঠিন পরিণাম তোকে ভোগ করতে হবে রে। মিরাজকে তো মারবই, মিরাজের পরিবারকে তো মারবই, তোর 14 গোষ্ঠী যদি না মারি তাহলে দেখিস, এরকম একটা হুমকি দামকি দেয়। তখন কবিরাজ স্বপ্নের মধ্যেই বলতেছে যে তুই ধোকা দিলি সেটা ধোকা হয় না, আমি ধোকা দিলি ধোকা, তুই কত বড় জিন হয়ে গেছিস আমি দেখে ছাড়বো। কিছুক্ষণ পরে তার স্বপ্নটা ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পর দিন তারা আবারও যায় সে নদীর পাড়ে। এবার রাত্রেবেলা যায়, রাত আনুমানিক 12টার দিকে যায়, এবং
এইবার তারা খুবই প্রোটেকশন নিয়ে যায়, কেননা জিনগুলো তো খুবই রেগে আছে। তো তারা খুবই প্রোটেকশনের মাধ্যমে যায়, দোয়া দরুদ নিয়ে যায়, সেগুলো তো আছেই। এছাড়াও তারা আরও দুজন ব্যক্তিকে নিয়ে যায়। এই দুজন আবার আছে হাফেজ, কবিরাজের কথা বলছিলাম, ওনারই শিষ্য, কিন্তু এরা হাফেজ। তো টোটাল কিন্তু এবার 4 জন। তো শুরু করে দেয় তাদের কাজ। একটা পর্যায়ে ওই পাশ থেকে মনে হচ্ছে ঝড়ের বেগে কিছু তাদের দিকে এগিয়ে আসতেছে। আশেপাশে গাছপালা, মানে ঝড় বয়ে যাচ্ছে গাছপালার উপর দিয়ে, প্রচণ্ড পরিমাণ ঝড়। যত ঝড় বাড়তে থাকে তারা 4 জন মিলে তাদের দোয়া কালাম তত পড়তে শুরু করে দেয়। তো একটা পর্যায়ে দেখে যে নদীর পাড়ে এসে হাজির হয়। এইবার তারা আর ওই বামন সে একা আসে নাই, ওনার সাথে দেখতেছে পাশে হাতি, ঘোড়া, গাধা, এইরকম বিভিন্ন মানে প্রাণীর আকৃতির রূপ নিয়ে অনেক সদস্য আসছে। এবং মাঝখানে একজন লম্বা ব্যক্তি দাঁড়ায় আছে, কালো কুটকুটা চেহারা এবং 2টা শিং, লাল টকটকা চোখ নিয়ে বলতেছে যে আজকে তোদেরকে আমরা ছাড়বো না, এর প্রতিশোধ কিভাবে নিতে হয় দেখ। পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে, নদীর পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওই যে বলাইয়ে থাকার কারণে জিনগুলো ওই বলাইয়ের মধ্যে প্রবেশ করতে পারে না, মানে কোনোভাবেই ওই 4 জনের ক্ষতি করতে পারে না, ভিতরে ঢুকতেই পারে না। এবং ভিতরে আসার সঙ্গে সঙ্গে তারা ছিটকে বাইরে চলে যায়। একটা পর্যায়ে ধস্তাধস্তি, মানে তাদেরকে মানে কবিরাজ 4টাকে ধরবে, কিন্তু কিছুতেই পারে না। তখন ওই পারে যে দাঁড়িয়ে ছিল জিনদের সর্দার, উনি বলতেছে, এই তুই ভালো চাষছে, তোর হাতে যে আমার 5 জন সদস্য আছে বোতলবন্দি করছিস, এদেরকে ছাড়ি দে। যদি ছাড়ি না দিস তাহলে কিন্তু তোদেরকে কেউ রক্ষা করতে পারবে না। হয়তো আজকে বাঁচি যাবি, কিন্তু কোনো একদিন কিন্তু আমি তোদেরকে এর পরিণাম কি সেটা দেখিয়ে দেবো। তখন কবিরাজ বলে যে, ওরে মূর্খর বাচ্চা, তুই কি মন ভাবছিস যে তোকে আমি এমনি ছাড়বো? তুই যে ছেলেটাকে আটকাইছিস মিরাজকে, এরে তুই ছাড়বি কিনা সেটা বল। যদি না ছাড়িস, তোর এই যে 5 জন সদস্য দেখতেছিস, এরে আজকেই এখনই তোর সামনে হত্যা করে ফেলবো আমি। তখন আর ওই জিনদের সর্দার কোনো কথা বলে না। তখন কবিরাজ বলে, তোর একটা মাত্র উপায় আছে, তুই যদি তোর 5 জন সদস্য ফিরিয়ে চাস, তাহলে তুই ওই মিরাজকে জীবিত অবস্থায় ফিরিয়ে দিবি। যদি না দিস, তাহলে এই 5 জনকে আমরা মেরে ফেলবো। তুই যদি মিরাজকে কোনো ক্ষতি করিস, এই 5 জনকে আমরা মেরে ফেলবো। তখন জিনদের সর্দার কিছুক্ষণ পরে একটা কথা বলে, খুব চালাকি করতেছিস আমার সাথে না? ঠিক আছে, এবারকার মতো মিরাজকে আমি ছেড়ে দিলাম, কিন্তু পরে কি আমি আর পাবো না? পরে পাওয়ার সঙ্গে সঙ্গে আর ঘাড় আমি মটকায় দেবো, সেই সাথে তোদের 4 জন পুরো পরিবারের ধ্বংস আমি লীলা দেখাই দেবো যে কি করতে পারি আমি। বলে যে ঠিক আছে, তুই আমার সদস্যদেরকে ছাড়ি দে, মিরাজকে আমি ছাড়বো। এই কথা বলার পর কবিরাজ বলে যে, ওরে দুষ্ট, তুই কি বোকা পাইছিস? তোর তো কোনো ইমান নাই, তোরে তো বিশ্বাস করি না। তুই আগে মিরাজকে ছাড়বি, তারপর আমি এদেরকে ছাড়বো। তো বলে ঠিক আছে, তাই হবে। আগামীকাল দুপুর 12:30টার দিকে মিরাজ এইখান থেকে উঠে যাবে, এই পানের নিচ দিয়ে উঠবে, তারপর পরই তুই ছাড়বি। এই ঘটনায় এলাকাতে জানাজানি হয়ে যায় যে আজকে মিরাজ আসবে, মিরাজ আসবে, পানির ভিতর থেকে মিরাজ আসবে। তখন আনুমানিক 12টার দিকে সবাই একত্রিত হয় এবং এবার সত্যি সত্যি পানির একটা ঘূর্ণন সৃষ্টি হয় এবং সবাই দেখে যে পানির ভিতর থেকে একে একে 4-5টা গরু উঠে আসে। গরুর মাথা দেখা যায় সাতটি আসতেছে এবং সেই গরুর পিছনেই দেখা যাচ্ছে মিরাজও সাতটির উপর পারে উঠে আসে। কিন্তু অবাক করার বিষয় যে মিরাজ এবং গরুগুলোর কেউ ভেজা ছিল না, একদম শুকনো শরীর। মিরাজ যখন আসলো পাড়ের উপর, তখন সেন্সলেস হয়ে গেল। তারপর তাকে ধরাধরি করে পানি টানি ছিটিয়ে দিল এবং মোটামুটি সুস্থ হলো। তারপর মিরাজকে জিজ্ঞেস করা, সেইখানে মিরাজকে জিজ্ঞেস করা হলো যে তোর সাথে কি ঘটছে, তুই এতদিন কই ছিলি? তখন মিরাজ বলে যে আমি সেই দিন যখন গরুগুলো নিয়ে ওই পার থেকে এই পারে আসতে থাকি, তখন আমার মনে হয় মাঝপথে আসার পর আমার মনে হয় আমার পা ধরে কিছু একটা টানছে। তারপর টানার পরেই এক টান দিয়ে আমাকে পানির ভিতরে নিল এবং নেওয়ার পরে আমি এমন একটা জায়গায় গেলাম, সেখানে কোনো পানি নেই। উপর থেকে পড়লাম একটা গাছের উপর, সেই গাছ বিয়ে আমি একদম গাছের গোড়ায় চলে আসলাম। আশেপাশে পরিস্থিতি একদম আমার অচেনা একটা পরিস্থিতি এবং আমার সাথে সাথে আমার 4-5টা যে গরু ছিল, এই গরুগুলো আমার পাশে এসে পড়ে এবং তারাও ভয়ে বিতস্ত হয়ে পাশেই ছিল আমার। তখন আমি দেখলাম একটা অন্য একটা জগতে আসে। তো আমি সেখানে ভয়ে গোটুসুটি হয়ে বসে থাকি। কিছুক্ষণ পর একটা কালো বামন আকৃতির একটা লোক, মাথায় 2টা শিং, সে আসে। এসে বলে, কিরে মিরাজ, তোর কি মনে আছে তুই যে আমারে মারছিলি, তোর মনে আছে?
আমি সেই এই কথা বলে তখন আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই এবং ওই জিনের সর্দারের সাথে আরও কিছু জিন ছিল। তারা আমাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে। বুঝতে পারতেছি যে আমার সাথে ঘটনা করছে, আমি পা নড়াইতে পারতেছি না, আমি হাত নড়াইতে পারতেছি না, আমি কোনো জবাব দিতে পারতেছি না। তারা তাদের কী যেন ভাষায় কী যেন বলে, একে অপরের সাথে কী যেন কথা বলে, আমি সেগুলো বুঝতে পারি না। তারপর এইভাবে আমাকে একটা অন্ধকার জায়গায় রাখা হয় এবং ওই যে লাঠির কথা বলছি, যে লাঠি দিয়ে আমি মারছিলাম, সেই লাঠিই কেন যেন তারা পায়, সেই লাঠি দিয়ে আমাকে তো কিছুক্ষণ পর পর আয়সা আমাকে 2টা করে বাড়ি দেয়। একটা জিন আসে এবং সবগুলোরই কালো, মাথায় 2টা করে শিং কালো, এবং এসে একজন এসে আমাকে ওই খাঁচার বাইরে থেকে 2টা করে বাড়ি দিয়ে যায়, মানে 2টা করে ঘা দিয়ে যায় এবং একটা ঘা এত জোরে দেয় মনে হয় যেন আমাকে আমার কলিজা ছিঁড়ে যায় এবং খুবই আঘাতপ্রাপ্ত আমি হই। এরপরে আমি খুবই অসুস্থ হয়ে যাই এবং আমি একটা পরে ঘুমিয়ে যাই এবং ঘুম থেকে উঠে দেখি যে আমি যে তোমাদের এইখানে নদীর পাড়ে। আর এই এত সময় আমি যে ওইখানে ঘুমিয়েছিলাম এবং এখন যে উঠলাম, এর মধ্যবর্তী সময় আমার সাথে কি হয়েছে আমি বলতে পারবো না। সবাই তো অবাক হয়ে যায় যে এত বড় ঘটনার সাথে ঘটে গেছে। তখন মিরাজের শরীরের যে জামাটা ছিল, জামাটা খুলে দেখে পিঠে বেত্রা আঘাত করলে যেরকম দাগ পড়ে যায়, কারোর যদি লাঠি দিয়ে পিটাইলে গা লাল হয়ে যায়, এখানে লাল না, তার দাগটা এমন যে কালো কুটকুটে হয়ে গেছে। মানে এমন মারা মারছে যে পুরো শরীর, হাত পা থেকে শুরু করে সব জায়গায় দাগ আর দাগ। ঘটনা বন্ধুরা এখানে কিন্তু শেষ হয় নাই। ঘটনাটা হলো ওই যে 5টা জিনকে বোতলবন্দি করছিল, তাহলে কি কবিরাজ সঙ্গে সঙ্গে সেই বোতলটা মুখো খুলে নদীর মধ্যে ফালাই দেয়? আপনাদের কি মনে হয়? না, সেই কবিরাজ কিন্তু নদীর মধ্যে সেই বোতলটা ফেলে দেয় না। তখন ওনার সাথে যে 3টা কবিরাজ ছিল, ওনার শিষ্য বলে যে ওস্তাদ আপনি তো বোতলটা ফালাইলেন না। সবাই তো চলে যাওয়ার পর ওনার 4 জন ওখানে ছিল, বোতল তো ফালাইলাম না। তখন কবিরাজ বলে, তোমরা কি জানো যে আমরা কার সাথে লড়তেছি, আমরা কার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছি? এই এমন একটা জিন, এই জিনদের সর্দার, এ কোনো ধর্মে বিশ্বাসী না, এ হিন্দু, খ্রিস্টান, মুসলিম কোনো ধর্মে বিশ্বাসী না, এ নিজেকে প্রভু মনে করে। এ একটা রাজ্য তৈরি করছে, যে রাজ্যে ওর কিছু জিন আছে, যে জিনগুলো ওকে পুজো করে এবং এই জিনগুলোর মাধ্যমে এ যা খুশি তাই করে। সে হোক মানব সমাজ অথবা তার জিন সমাজ, সে রাজত্ব করতে চায় এবং সে এত পরিমাণ জিন জাতিকে সে হত্যা করছে, যেটা তোমরা শুনলে অবাক হয়ে যাবা। তাহলে আমি কিভাবে একে বিশ্বাস করবো বলো? আমরা যে যুদ্ধে লিপ্ত হয়েছি, এই জিন কি মনে করছে আমাদেরকে এমনিতে ছেড়ে দিবে? আমি যদি এখন এই বোতলটা ফালাইও দেই, একে আমাদেরকে মাফ করবে? তোমার কি মনে হয় মিরাজ 2টা বাড়ি দেওয়ার কারণে মিরাজের পরিবারের সাথে কি হলো? আমরা এত বড় একটা কাজ করলাম, তারা কি আমাদেরকে ছেড়ে দিবে? এই 5টা জিনকে আমি রাখলাম, এই 5টা জিনের মাধ্যমেই পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেগুলো আমরা উদ্ঘাটন করব। এই কোন যুদ্ধের মধ্যে আমাদেরকে সামিল করলেন? এখন তো আমাদের এবং আমাদের পরিবারকেও নিয়ে একটা রিস্কের মধ্যে পড়ে গেলাম। তখন কবিরাজ বলে যে সমস্যা নাই, আমি যখন এই কাজটা হাত দিয়েছি, এর গোড়া আমি উপড়ে ফেলে দেবো এই চিন্তা করে হাত দিয়েছি। তোমাদেরকে তো আমি দুর্ঘটনার মধ্যে ফেলে রেখে যাইতে পারি না, আমারও বয়স হয়ে গেছে, কবে মারা যায় ঠিক নাই। তা আমি মারা যাওয়ার পর যদি তোমাদের সাথে এরকম ঘটনা ঘটে, সেটা তো আমি চাইবো না। এবার কিন্তু খেলাটা শুরু হয় ওই কবিরাজ আর জিন জাতির মধ্যে। বন্ধুরা, এবার কিন্তু আসলে ওই জিন আর ওই মিরাজের পরিবার যে ঘটনা ঘটছে, সেটা কিন্তু আসলে এখন আর হচ্ছে না। এখন ওই জিনদের আর ওই কবিরাজ 4টা, এদের মধ্যে যুদ্ধটা শুরু হয়। এই যে 5টা জিনটা তারা বোতলবন্দি করছে, এই জিনগুলোকে তারা আর মারে না, এই বোতলটা তারা এমন একটা জায়গায় রাখে কোনো জিন যাতে সেখানে না যায়। এরপর কবিরাজ 4টা এরা একটা মিটিং করে যে কিভাবে এর জিনের সর্দারকে আমরা আটক করতে পারি। তো তখন তারা অনেক গবেষণা করার পর একটা মাধ্যম পায়। তো মাধ্যম পায় এটা যে এই যে 5টা জিন, এই জিন দিয়েই আমরা তাদেরকে কাবু করব। তো বলে কিভাবে? তখন বলে যে আমরা একটা কাজ করতে চাই। কাজটা হলো এই যে জিন, এইদেরকে মুক্তি করার জন্য এদের সর্দার আসবেই। তোমরা নিশ্চিত থাকো, এদেরকে মুক্তি করার জন্য এদের সর্দার আসবেই। কারণ যেহেতু এই জিনগুলো ওই জিন সর্দারকে প্রভুতুল্য মনে করে। যে জিনগুলো আছে ওনার কর্মী জিন, ওনাদের কাছে তো নিজেকে প্রভু হিসেবে দাবি করে। প্রভু হিসেবে যেহেতু দাবি করে, সেই সর্দার জিন যদি এদেরকে উদ্ধার না করতে পারে, তো ওনার যে শিষ্যগুলো আছে, ওনার শিষ্যরা একে আর মানবে না।
ওনার শিষ্যরা বলবে যে আপনি কেমন প্রভু যে আমাদেরকে সেভ করতে পারেন না। তো এটা ওনার ইগুর বিষয়। তো যেভাবে হোক ওই জিন মুক্ত করবেই। তো আমাদের এইখানে আর একটা ফাঁদ পাততে হবে। এই ফাঁদটা এমন যে আমরা এই বোতলটা নিয়ে ফাঁদটা করব। বললো ঠিক আছে। তো অনেক চিন্তাভাবনা করে ওই যে কবিরাজের কথা বললাম, 4টা কবিরাজ, এর মধ্যে যিনি বয়স্ক, ইনি, ওনার একটা বন্ধু ছিল, উনিও, ওনার বন্ধু আর উনি একটা কবিরাজের কাছেই দীক্ষা লাভ করেন বা কবিরাজের শেখেন। ওনার ওস্তাদ যদিও মারা যায়, তো ওনার বন্ধু এখনও বেঁচে আছে। তো ওই বোতলটা নিয়ে ওনার বন্ধুর কাছে যায় এবং বন্ধুর সাথে পরামর্শ করে। তো ওনার বন্ধু বলে যে ঠিক আছে বন্ধু, তোমার যে বুদ্ধি এটা ঠিক আছে, যদি আমরাই এই লোভ দেখিয়ে ওনার জিনদের বাসাকে আটকাইতে পারি, ওনাদের নেতাকে যদি আটকাতে পারি, তাহলে ওনাদের দল ধ্বংস হয়ে যাবে, ওরা সবাই এখান থেকে চলে যাবে, আর কেউ থাকবে না। এটাই একমাত্র পথ। কারণ ওকে যদি আমরা আটকাইতে না পারি, তোমরা কেউ বাঁচবে না, এটা সুনিশ্চিত। এদিকে ওই জিনগুলো কিন্তু তাদের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু পারতেছে না। কেননা প্রতিটা কবিরাজের বাড়ি, প্রতিটা ব্যক্তি, সব জায়গায় বন্ধ করা আছে, ওরা ঢুকতে পারতেছে না, ক্ষতি করতে পারতেছে না। তখন ওই বোতলটা নিয়ে, বোতলটাকে ওই কবিরাজ আর কবিরাজের বন্ধু মিলে এমন একটা সিস্টেম করে যে বোতলটা তারা রেখে আসবে সেই জায়গায়, ওই নদীর পাড়ে রেখে আসবে, কিন্তু এই বোতলটা কেউ খুলতে পারবে না, কেউ খুলতে পারবে না, কোনো জিনই খুলতে পারবে না। এবং খুলতে একটা পর্যায়ে ওই জিনদের সর্দার উনি বিরক্ত হয়ে বোতলের কাছে আসবে খোলার জন্য, ঠিক আছে, খোলার জন্য আসবে, তখনই তাকে একটা ফাঁদের মধ্যে আটকায় ফেলবে। যথারীতি সেই কাজ, এবং তারা এই ফাঁদটা তৈরি করে এবং ওই বোতলটা ওই নদীর ওই পারে সন্ধ্যার পর রেখে দিয়ে আসে, এবং যা যা করা লাগে সব সিস্টেম করে দেওয়া আছে। তো যথারীতিভাবে সেই কাজটা করে দেওয়ার পর পরের দিন সকালবেলা তারা যায়, সেখানে যা দেখে যে ওই যে 5টা জিন, এই জিনটার সাথে ওই জিনদের সর্দারও ভিতরে আটকা পড়ে আছে। এখন টোটাল 5টার সাথে 6টা আলো জ্বলতেছে। 5টা হচ্ছে আপনার সবুজ আলো, আর একটা আলো লাল আলো। এই লালটাই হলো জিনদের সর্দার। তখন তারা বোতলটা নিয়ে আসে, এবং পরবর্তীতে তিনি জানায় যে এটা কেমনে ঘটলো। তবে ওই যে ওইরকম কাহিনী যে বোতলটা খুলতে আসবে, খুলতে আসলেই তো উনি আটকায় পড়ে যাবে। তো ওইভাবেই জিন সর্দার হয়তো বা খুলতে আসে এবং মুখটা খোলে, এবং খোলার সঙ্গে সঙ্গে তিনি ভিতরে ঢুকে পড়ে যায়। সেরকমভাবেই ওখানে ব্ল্যাক ম্যাজিকটা করা। ওই যে 5টা জিন আর জিনদের সর্দার, এদেরকে কাউকে জীবিত রাখে নাই। 5জন মিলে, 2জন কবিরাজ আর 3জন শিষ্য, এটা 5জন মিলে 6টা জিনকে ওইখানে পুড়িয়ে মেরে ফেলে, যেভাবে মারা উচিত সেভাবে মেরে ফেলে দেয়। তো বন্ধুরা, মারার পর আর কোনো রকমের ঘটনা, ভৌতিক ঘটনা আর সেই গ্রামে আর ঘটে নাই। পরবর্তীতে ওই যে জমির কথা বলছিলাম, সেই জমিতেও আর কখনো গরু সেজে এসে জমিটা নষ্ট করা এরকম ঘটনা ঘটে নাই। আর নদীর পাড়ে ওইখানেও আর কোনো এরকম ঘটনা ঘটে নাই। কবিরাজদের কোনো সমস্যা হয় না, এবং মেরাজও খুব ভালোভাবেই থাকে। বন্ধুরা, এই ছিল একটা ঘটনা, দীর্ঘ একটা ঘটনা। জানি না কে কীভাবে নিচ্ছেন বিষয়টা, তবে এরকম ঘটনাই আমাদের সাথে শেয়ার করছেন। তোমাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। তবে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।